হ্যালো ফিজিসিস্টস, অত্যন্ত উৎসাহ নিয়ে শুরু করছি আমাদের ডক্টর ফিজিসিস্টস গ্রেটেস্ট অফ অল টাইমের আজকের এই গভীর বিশ্লেষণ। হ্যাঁ, আজকের এই আলোচনাটা সত্যিই দারুণ হতে যাচ্ছে। একদম শুরুতেই একটা দৃশ্যের কথা একটু কল্পনা করা যাক। কানেকটিকাটের এক শান্ত শহরের একজন সাধারণ ইঞ্জিনিয়ার, যিনি কিনা ট্রেনের ব্রেক আর গিয়ারের নকশা নিয়ে কাজ করছেন। শুনতে খুব সাধারণ একজন মানুষের গল্প মনে হচ্ছে, তাই না? ঠিক তাই। কিন্তু এখন একটু ভাবা যাক, সেই একই মানুষটি জীবনে কোনোদিন নিজের কোনো ল্যাবরেটরি না চালিয়ে বা কোনো বিশাল গবেষক দল না নিয়ে, মানে সম্পূর্ণ একাকী বসে মহাবিশ্বের মৌলিক নিয়মগুলোকে নতুন করে লিখছেন। আরে বাপরে, শুনতে তো একদম কল্পবিজ্ঞানের মতো লাগছে। হ্যাঁ, কিন্তু এটি একদম সত্যি ঘটনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন মার্কিন বিজ্ঞানী, যাকে স্বয়ং আলবার্ট আইনস্টাইন আখ্যায়িত করেছিলেন আমেরিকার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মেধা হিসেবে। জোশিয়া উইলার্ড গিবস। বিজ্ঞানের ইতিহাসে ঊনবিংশ শতাব্দীর এই নিঃসঙ্গ কিন্তু অবিস্মরণীয় এক নক্ষত্র। ঠিক। আমাদের আজকের এই বৈজ্ঞানিক অভিযানের সোর্স ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে ইয়েল ইউনিভার্সিটির আর্কাইভ, এনসাইক্লোপিডিয়া, ঐতিহাসিক জার্নাল এবং সেই মহান বিজ্ঞানীর নিজের লেখা যুগান্তকারী কিছু বৈজ্ঞানিক গবেষণাপত্র। আর এই সোর্সগুলো ঘাঁটলে একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে যে গিবসের কাজের পরিধি ছিল অবিশ্বাস্য রকমের বিস্তৃত। আজকের মিশনটাই হলো সেটা আবিষ্কার করা, কিভাবে ইয়েল ইউনিভার্সিটির একজন নিভৃতচারী অধ্যাপক সম্পূর্ণ একাকী কাজ করে আধুনিক ভৌত রসায়ন, পরিসংখ্যানগত বলবিদ্যা এবং ভেক্টর ক্যালকুলাসের ভিত্তি তৈরি করেছিলেন। হ্যাঁ, আর ওনার শুরুর দিকে জীবনটাও কিন্তু বেশ চমকপ্রদ। তাই নাকি? একদম। 1839 সালে কানেকটিকাটের নিউ হেভেনে জন্ম নেওয়া গিবসের বাবা ছিলেন ইয়েল ডিভিনিটি স্কুলের অধ্যাপক। ও দাঁড়ান, এখানে একটা দারুণ ঐতিহাসিক তথ্য আছে। এই বাবাই তো বিখ্যাত আমিস্টার ট্রায়ালে আফ্রিকান বন্দীদের জন্য অনুবাদক খুঁজে বের করে ইতিহাস তৈরি করেছিলেন, তাই না? ঠিক ধরেছেন। একটা দারুণ বুদ্ধিবৃত্তিক পরিবেশেই গিবসের বেড়ে ওঠা। কিন্তু মজার ব্যাপার হলো, গিবস প্রথমে থিওরিটিক্যাল ফিজিক্স বা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দিকে একেবারেই যাননি। মানে উনি ফিজিক্স নিয়ে পড়েনি প্রথমে? না, তিনি 1863 সালে ইয়েল থেকে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি লাভ করেন। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এটি ছিল পুরো আমেরিকার ইতিহাসে প্রথম ইঞ্জিনিয়ারিং পিএইচডি। আরে, আমেরিকার প্রথম ইঞ্জিনিয়ারিং পিএইচডি! বিষয়টা ভাবলেই অবাক লাগে। তো ওনার গবেষণার বিষয় কি ছিল? উনার গবেষণার বিষয়টিও ছিল সম্পূর্ণ ভিন্ন ধারার। তিনি কাজ করেছিলেন গিয়ার বা দাঁতযুক্ত চাকার নিখুঁত জ্যামিতিক নকশা নিয়ে। গিয়ারের নকশা? হ্যাঁ, আর শুধু তত্ত্ব নয়, বাস্তবেও তিনি এর প্রয়োগ ঘটিয়েছিলেন। 1866 সালে ট্রেনের জন্য একটি বিশেষ ব্রেক আবিষ্কার করে তিনি সেটির পেটেন্টও পান। ব্রেক? মানে আক্ষরিক অর্থে ট্রেনের ব্রেক? একদম। এই ব্রেকটির মেকানিজম ছিল দারুণ। এটি ট্রেনের নিজস্ব ভরবেগকে ব্যবহার করে সব বগিকে একসাথে থামানোর কাজ করত। একজন পুরোদস্তুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ যাকে বলে। ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। একজন মানুষ যিনি ট্রেনের ব্রেক আর গিয়ারের দাঁত নিয়ে কাজ করছিলেন, তিনি হঠাৎ কিভাবে মহাবিশ্বের মৌলিক নিয়ম, অণুপরমাণুর আচরণ আর তাপের গতিবিধি নিয়ে ভাবতে শুরু করলেন? প্রশ্নটা খুবই স্বাভাবিক। এটি অনেকটা এমন যেন রাস্তার মোড়ের একজন সাধারণ মেকানিক হঠাৎ করেই মহাবিশ্বের গতির সূত্র নতুন করে লিখতে শুরু করেছেন। এই অভাবনীয় রূপান্তরটা আসলে ঘটল কিভাবে? এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ ছিল? হ্যাঁ, এই রূপান্তরটা বাইরে থেকে জাদুকরী মনে হলেও এর ভেতরে একটা নিখুঁত যৌক্তিক কারণ লুকিয়ে আছে। আর সেই পরিবর্তনের অনুঘটক ছিল উনার ইউরোপ ভ্রমণ। আচ্ছা, ইউরোপ ভ্রমণ। পিএইচডি শেষ করার পর তিনি ইউরোপে যান এবং প্যারিস, বার্লিন ও হাইডেলবার্গে বেশ কয়েক বছর কাটান। সেখানে কার্শফ এবং হেলমহোলজের মতো শীর্ষস্থানীয় তাত্ত্বিক বিজ্ঞানীদের সংস্পর্শে আসেন তিনি। ও, বুঝতে পারছি। সেই সময়ের বাঘা বাঘা বিজ্ঞানীদের সাথে আড্ডা? ঠিক তাই। আর এই যে গিয়ারের নকশার কথা বলা হলো, সেখানেই কিন্তু উনার সফলতার আসল চাবিকাঠি লুকিয়েছিল। গিয়ারের নকশায় কিভাবে? গিয়ার নিয়ে কাজ করার সময় তিনি যে কোনো কাঠামোর নিখুঁত জ্যামিতিক বিশ্লেষণ করা আয়ত্ত করেছিলেন। ইউরোপ থেকে ফিরে তিনি বস্তুর ভৌত অবস্থাকে আর কেবল খটমটে সমীকরণ দিয়ে নয়, বরং জ্যামিতিক তলের বা সারফেসের মাধ্যমে কল্পনা করতে শুরু করেন। ও আচ্ছা, গিয়ারের জ্যামিতিক নকশা নিয়ে ওনার যে দক্ষতা ছিল, সেটিকেই তিনি শক্তির বিমূর্ত রূপকে জ্যামিতিকভাবে দেখার কাজে লাগালেন। একদম।
মূলত জ্যামিতির এই চোখ দিয়েই তিনি তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্সের জটিল জগতে প্রবেশ করেন। তার মানে তিনি কঠিন সমীকরণগুলোকে চোখের সামনে ভাসমান একটা ত্রিমাত্রিক রূপ দিয়েছিলেন। দারুণ তো। হ্যাঁ। হুম। আর ইউরোপ থেকে ফিরে তিনি ইয়েলে টানা 9 বছর অধ্যাপনা করেন। আচ্ছা। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই 9 বছর তিনি বিনা বেতনে কাজ করেছিলেন। কি বলছেন, একবার ভাবলে অবাক হতে হয়। এত বড় একজন বিজ্ঞানী অথচ কোনো বেতন ছাড়াই বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। সত্যিই অবিশ্বাস্য। আর এই সময়ের মধ্যেই মানে 1873 থেকে 1878 সালের মধ্যে তিনি প্রকাশ করেন অন দ্য ইকুইলিব্রিয়াম অফ হেট্রোজিনাস সাবস্টেন্সেস নামক 300 পৃষ্ঠার এক মাস্টারপিস। ও, এখানে বিষয়টা সত্যি অনেক মজার হয়ে ওঠে। তাই নাকি? হ্যাঁ, কারণ এই পেপারেই তিনি বিখ্যাত গিবস ফ্রি এনার্জি বা গিবস মুক্ত শক্তির ধারণা দেন। বিষয়টা একটু সহজ করে বোঝার জন্য একটা দারুণ উপমা দেয়া যেতে পারে। হ্যাঁ, বলুন তো শুনি। ধরুন, গিবস ফ্রি এনার্জি হলো অনেকটা প্রকৃতির নিজস্ব অ্যাকাউন্টিং বা বাজেটিং সিস্টেমের মতো। বাজেটিং সিস্টেম, উপমাটা সত্যিই দারুণ। এই বাজেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে বলা যায় কি? অবশ্যই। প্রকৃতিতে যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে কি ঘটবে না তা নির্ভর করে এই বাজেটে প্রফিট বা শক্তির সাশ্রয় হবে কিনা তার উপর। আচ্ছা, মানে প্রকৃতির দুটো সহজাত প্রবণতা আছে। একদিকে সে চায় তার ভেতরের শক্তি বা এনার্জি একদম কমিয়ে ফেলতে, অন্যদিকে সে চায় তার ভেতরের বিশৃঙ্খলা বা এন্ট্রপি বাড়িয়ে দিতে। গিবস ফ্রি এনার্জি এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী বিষয়ের মধ্যে নিখুঁত হিসাব নিকাশ করে। একদম ঠিক বলেছেন। এই গাণিতিক সমীকরণ পরিষ্কারভাবে বলে দেয় যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বিক্রিয়াটি নিজে থেকে ঘটবে নাকি ঘটবে না। অর্থাৎ কোনো সিস্টেম বা ব্যবস্থা তখনই সাম্যাবস্থায় পৌঁছায় যখন তার এই মুক্ত শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে। হ্যাঁ, আর এই একটা ধারণার মাধ্যমেই গিবস রসায়নকে একটা বিশাল অনিশ্চয়তার জায়গা থেকে টেনে বের করে এনে নিখুঁত গাণিতিক ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আয়তন, এন্ট্রপি এবং অভ্যন্তরীণ শক্তিকে একটি 3D গ্রাফের মাধ্যমে প্রকাশ করেছিলেন। আর সেই 3D গ্রাফ নিয়ে তো সোর্স মেটেরিয়ালে একটা দারুণ চমৎকার ঘটনা আছে, তাই না? হ্যাঁ, ম্যাক্সওয়েলের প্লাস্টার মডেলের ঘটনাটা। হ্যাঁ, সেটাই। গিবসের এই জ্যামিতিক সারফেস বা তল নিয়ে লেখা পেপারটি যখন আটলান্টিক পেরিয়ে ইংল্যান্ডে পৌঁছায়, তখন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সেটি পড়েন। আচ্ছা। ম্যাক্সওয়েল এই জ্যামিতিক উপস্থাপনা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি নিজ হাতে কাদা ও প্লাস্টার দিয়ে গিবসের সেই সমীকরণের একটি 3D মডেল তৈরি করে ফেলেন। আরে বাপরে, স্বয়ং ম্যাক্সওয়েল কাদা দিয়ে মডেল বানাচ্ছেন? হ্যাঁ, এরপর তিনি সেটি ইয়েল ইউনিভার্সিটিতে গিবসকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন। সেই মডেলটি আজও ইয়েল ইউনিভার্সিটিতে সংরক্ষিত আছে। ভাবা যায়, আজকাল বিজ্ঞানীরা একে অপরকে ইমেলে পিডিএফ ফাইল পাঠান, আর ম্যাক্সওয়েল কিনা রীতিমতো কাদা পুড়িয়ে একটা ভাস্কর্য বানিয়ে সেটা জাহাজে করে আটলান্টিকের ওপারে পাঠালেন শুধু সম্মান জানানোর জন্য। বিজ্ঞানের ইতিহাসে এমন পারস্পরিক শ্রদ্ধার দৃশ্য সত্যি বিরল। একদম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই যে এত জটিল সব থার্মোডায়নামিক তল, কেমিক্যাল পোটেনশিয়াল, ফেজ রুল, এসব আসলে মানব সভ্যতায় কি কাজে লাগছে? এর ব্যবহারিক দিকটা কি আর হচ্ছে? পুরোদমে এই একটি গবেষণাপত্রের উপর ভিত্তি করেই আজকের দুনিয়ার পুরো কেমিক্যাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য। আজকাল যে রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয় কিংবা বিশাল সব কারখানায় ধাতু গলিয়ে সংকর ধাতু বা মেটালার্জি তৈরি করা হয়, প্লাস্টিক বা সার উৎপাদন করা হয়, এসব কিছুই গিবসের ফেজ রুল এবং কেমিক্যাল পোটেনশিয়াল ছাড়া আক্ষরিক অর্থে অসম্ভব ছিল। তিনি রসায়নকে একটি আন্দাজ নির্ভর ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি থেকে একটি নিখুঁত গাণিতিক বিজ্ঞানে পরিণত করেছিলেন। তার মানে আধুনিক যুগের বিশাল সব কেমিক্যাল প্লান্ট আর ব্যাটারি প্রযুক্তি আসলে গিবসের সেই 3D গ্রাফের উপর দাঁড়িয়ে আছে। একদম তাই। তবে এখানে একটা বড় প্রশ্ন মাথায় আসে। গিবস তো এই সুন্দর ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্রগুলো তৈরি করলেন, কিন্তু সেই সময়কার গণিত দিয়ে কি এসব হিসাব করা খুব সহজ ছিল? মোটেও না। সোর্স ম্যাটেরিয়াল থেকে যতটুকু বোঝা যায়, তখনকার গণিতের ভাষা নাকি পদার্থবিজ্ঞানের জন্য বড্ড জটিল আর প্যাঁচানো ছিল। তো নিজের পদার্থবিজ্ঞানকে প্রমাণ করার জন্য তাকে কি কোনো নতুন গণিত আবিষ্কার করতে হয়েছিল? ঠিক এই জায়গাতেই গিবসের বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটে। সেই সময়ে পদার্থবিজ্ঞানের জটিল হিসাব নিকাশের জন্য যে গণিত ব্যবহার করা হতো তার নাম ছিল হ্যামিল্টনের কোয়াটার্নিয়ন। কোয়াটার্নিয়ন?
নামটাই তো বেশ ভারী। হ্যাঁ, এটি ছিল 4 মাত্রার একটি গাণিতিক পদ্ধতি। গণিতবিদদের কাছে এর নিখুঁত কাঠামোর জন্য এটি অত্যন্ত পছন্দের ছিল, কিন্তু পদার্থবিদদের জন্য এটি ছিল একটা দুঃস্বপ্নের মতো। দুঃস্বপ্ন কেন? কারণ আমাদের ভৌত জগৎ তো ত্রিমাত্রিক, তাই না? এখানে বল, গতি বা বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্র সবকিছুর হিসাব 3 মাত্রায় করতে হয়। সেখানে 4 মাত্রার কোয়াটার্নিয়ন ব্যবহার করাটা ছিল অপ্রয়োজনীয়ভাবে জটিল। ও, বুঝতে পেরেছি। গিবস বুঝতে পেরেছিলেন যে এই জটিলতা দূর করতে হলে ভেক্টরের স্কেলার এবং ভেক্টর অংশকে আলাদা করে ফেলা দরকার। তাই তিনি নিজেই একটি নতুন গাণিতিক ভাষা তৈরি করার সিদ্ধান্ত নিলেন। আরে, বিষয়টা যেন এমন, কোয়াটার্নিয়ান হলো একটি বিশাল এবং ভারী টুলবক্সের মতো, যেখানে দুনিয়ার সবকিছু আছে, কিন্তু সেটা বহন করা কঠিন। দারুণ উপমা। আর অন্যদিকে গিবসের ভেক্টর অ্যানালাইসিস হলো একটি স্লিক সুইস আর্মি নাইফের মতো, যা পদার্থবিজ্ঞানের নির্দিষ্ট কাজের জন্য একদম নিখুঁত, ধারালো এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। একদম তাই। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে আধুনিক ভেক্টর ক্যালকুলাস তৈরি করেন, যেখানে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের মতো ধারণাগুলো ছিল। আচ্ছা, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। হ্যাঁ, একই সময়ে ইংল্যান্ডে অলিভার হেভিসাইডও কাছাকাছি একটি পদ্ধতি তৈরি করছিলেন। কিন্তু প্রতিষ্ঠিত একটি গণিতের নিয়ম বদলে ফেলা কি এতই সহজ ছিল? সমসাময়িক গণিতবিদরা নিশ্চয়ই এই নতুন সুইস আর্মি নাইফকে খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি। মোটেও সহজ ছিল না। উল্টো এর ফলে 1890-এর দশকে বিখ্যাত নেচার ম্যাগাজিনে একটি বিশাল বৈজ্ঞানিক বিতর্ক বা বলতে পারেন গণিতের মহাযুদ্ধ শুরু হয়। গণিতের মহাযুদ্ধ? কারা ছিল এই যুদ্ধে? পিটার গাথরি টেইট নামের এক বিজ্ঞানী, যিনি কোয়াটার্নিয়নের কট্টর সমর্থক ছিলেন, তিনি গিবসের ভেক্টর অ্যানালিসিসকে প্রচণ্ড আক্রমণ করেন। টেইট দাবি করেন যে গিবসের পদ্ধতিটি মূল গণিতের একটি বিকৃতি ছাড়া আর কিছুই নয়। বাপরে, তো গিবস কি করলেন? গিবসের সবচেয়ে বড় গুণ ছিল তার স্থিরতা। তিনি অত্যন্ত শান্ত ও যুক্তিবাদী মানুষ ছিলেন। তিনি এই বিতর্কে অংশ নিয়ে খুব সুন্দর একটি দার্শনিক যুক্তি দিয়েছিলেন: গণিত হলো একটি ভাষা। গণিত একটি ভাষা? হ্যাঁ, পদার্থবিদদের কাছে সেই ভাষাই সেরা, যা তাদের চারপাশের ভৌত জগৎকে সবচেয়ে সহজ ও নিখুঁতভাবে প্রকাশ করতে পারে। আর ত্রিমাত্রিক জগতের জন্য ভেক্টর ঠিক সেই কাজটাই করে। দারুণ একটা যুক্তি। আর শেষ পর্যন্ত এই তর্কে গিবসের সুইস আর্মি নাইফই কিন্তু জয়ী হয়েছিল। আজ ম্যাক্সওয়েলের বিদ্যুৎ চৌম্বকীয় সমীকরণ থেকে শুরু করে ফ্লুইড ডাইনামিক্স সব কিছুই গিবসের তৈরি করা ভেক্টরের ভাষায় লেখা। একদম। তো নিজের সুবিধার জন্য নতুন গণিত তৈরি হলো, এরপর কি তিনি আবার তার পুরনো ভালোবাসা মানে তাপগতিবিদ্যায় ফিরে গিয়েছিলেন? একদম ঠিক ধরেছেন। ভেক্টর দিয়ে জটিল সমীকরণগুলোকে সহজ করার পর গিবস তার জীবনের শেষ দশকে আবার তাপগতিবিদ্যায় মনোযোগ দেন। আচ্ছা। কিন্তু এবার তার দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি চাইলেন তাপগতিবিদ্যার এই সূত্রগুলোর পেছনের আণবিক কারণগুলো খুঁজতে। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল 1902 সালে তিনি একটি যুগান্তকারী বই প্রকাশ করেন এবং বিজ্ঞান জগতে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা পরিসংখ্যানগত বলবিদ্যা শব্দটি প্রথম প্রতিষ্ঠিত করেন। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স? হ্যাঁ, এখানেই তিনি অনসেম্বল বা কণার সমাবেশের ধারণা দেন, যা মাইক্রোক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল এই 3 ভাগে বিভক্ত ছিল। একটু থামানো যাক। এই অনস্যাম্বল বিষয়টা আসলে কি? যদি অণুগুলোর কথা ধরি, একটা পাত্রে তো কোটি কোটি অণু পাগলের মতো এদিক সেদিক ছুটছে, তাই না? হ্যাঁ, তা তো ছুটছে। তো ল্যাবরেটরিতে বসে প্রতিটি অণুর গতিবিধি আলাদা করে মাপা তো অসম্ভব। তাহলে তিনি কি শুধুই অনুমানের ওপর ভিত্তি করে একটা গাণিতিক খেলা খেলছিলেন? বিজ্ঞানমহল কিভাবে এমন একটা তাত্ত্বিক সম্ভাবনার ধারণাকে মেনে নিল? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। প্রতিটি অণুকে আলাদা করে মাপা সত্যিই অসম্ভব। বিষয়টাকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। হ্যাঁ, বলুন। ধরুন কোনো দেশে নির্বাচন হচ্ছে। এখন নির্বাচনের ফলাফল আগে থেকে জানার জন্য কি প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের মতামত নেওয়া সম্ভব? না, সেটা তো মোটেও সম্ভব নয়। এর বদলে কি করা হয়? একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের উপর পরিসংখ্যান চালিয়ে পুরো দেশের সম্ভাব্য ফলাফল সম্পর্কে একটা নিখুঁত ধারণা পাওয়া যায়, তাই না? ও, এক্সিট পোল বা ওই জাতীয় কিছুর মতো? একদম। গিবসের এনস্যাম্বলের ধারণাও অনেকটা তেমনি। পাত্রের ভেতরের অণুগুলোর কোটি কোটি সম্ভাব্য অবস্থার কথা কল্পনা করা হলো।
এই সব সম্ভাব্য অবস্থার একটি বিশাল গাণিতিক সংগ্রহই হল এনস্যাম্বল। আচ্ছা, মানে সবগুলো সম্ভাবনার একটা সেট। হ্যাঁ, যদি পাত্রের শক্তি, আয়তন এবং অণুর সংখ্যা নির্দিষ্ট থাকে, তবে সেই নিয়মের ভেতরের সম্ভাবনাগুলোকে বলা হল মাইক্রোক্যাননিক্যাল। বুঝতে পারছি। যদি শক্তি পরিবর্তনশীল কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট থাকে, তবে তা ক্যাননিক্যাল। আর যদি শক্তি এবং অণুর সংখ্যা উভয়ই পরিবর্তনশীল হয়, তবে তা গ্র্যান্ড ক্যাননিক্যাল। অর্থাৎ তিনি কোটি কোটি অণুর পাগলাটে ছোটাছুটিকে একটা সামষ্টিক শৃঙ্খলার মধ্যে নিয়ে এলেন। আচ্ছা, এবার পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে। আমরা যদি একে বড় প্রেক্ষাপটের সাথে মেলাই, তাহলে এর আসল বিশালত্বটা বোঝা যায়। ঠিক। গিবস আসলে প্রমাণ করেছিলেন যে তাপগতিবিদ্যার সূত্রগুলো, যেমন এন্ট্রপি বৃদ্ধি বা শক্তির নিত্যতা, এগুলো আকাশ থেকে পড়া কোনো জাদুর নিয়ম নয়। না, একদমই না। এগুলো আসলে অসংখ্য অণুর সম্ভাব্যতার বা প্রবাবিলিটির একটি সামষ্টিক ফলাফল মাত্র। ম্যাক্রো লেভেলে বা বড় পরিসরে যখন কোনো পাত্রের তাপমাত্রা বা চাপ মাপা হয়, তখন আসলে মাইক্রো লেভেলের অসংখ্য অণুর গড় আচরণটাই মাপা হচ্ছে। একদম ঠিক। তার এই কাজ এতটাই নিখুঁত এবং মৌলিক ছিল যে ক্লাসিক্যাল ফিজিক্সের সীমাবদ্ধতার জন্য তৈরি করা হলেও এটি পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি হিসেবেও চমৎকারভাবে কাজ করেছিল। ওয়াও, কোয়ান্টাম মেকানিক্সেরও ভিত্তি! হ্যাঁ, তার এই অবদান বিজ্ঞান মহলে ধীরে ধীরে স্বীকৃতি পায়। 1880 সালে তিনি র্যামফোর্ড প্রাইজ পান, আর 1901 সালে তিনি অর্জন করেন রয়্যাল সোসাইটির সর্বোচ্চ সম্মান কোপলি মেডেল, যা সেই সময়ে বিজ্ঞানের দুনিয়ায় সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হতো। দারুণ! ওনার নামে তো মহাকাশেও কিছু একটা আছে, তাই না? হ্যাঁ, চাঁদের বুকে একটি খাদের নাম তার নামে রাখা হয়েছে। এমনকি আমেরিকান নৌবাহিনীর একটি বিশাল গবেষণা জাহাজের নামও ছিল USNS জোসায়া উইলার্ড গিবস। অথচ এই মানুষটির ব্যক্তিজীবন ছিল একেবারেই সাদাসিধা। সোর্স থেকে আমরা দেখতে পাই উনি জীবনে বিয়েই করেননি। নিউ হ্যাভেনের যে বাড়িতে জন্মেছিলেন, সেই বাড়িতেই পুরো জীবন কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, খুব নিভৃত একটা জীবন। ওনার কোনো সরাসরি বৈজ্ঞানিক উত্তরসূরি বা শিষ্যও ছিল না, যাদের সাথে তিনি ল্যাবরেটরিতে ঘণ্টার পর ঘণ্টা তর্ক করবেন। ইউরোপের বিজ্ঞানীদের সাথে তার যোগাযোগ ছিল নামমাত্র, শুধু চিঠিপত্র আর গবেষণাপত্র আদান-প্রদানের মাধ্যমেই। অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? একদম। একজন মানুষ যিনি ট্রেনের ব্রেক দিয়ে শুরু করেছিলেন, তিনি সেই নিভৃত একাকিত্বে বসে একা হাতে সম্পূর্ণ তাত্ত্বিক চিন্তার মাধ্যমে তাপগতিবিদ্যা, ভেক্টর ক্যালকুলাস এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আধুনিক বিজ্ঞানের 3টি বিশাল শাখা তৈরি করে ফেললেন। আর ঠিক এই জায়গাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর প্রশ্নের জন্ম দেয়। কী রকম প্রশ্ন? ধরুন জোসিয়া উইলার্ড গিবস তার জীবনের প্রায় পুরোটা সময় নিউ হ্যাভেনের একটি বাড়িতে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় কাটিয়েছেন। কোনো কোলাহল নেই, বাইরের পৃথিবীর সাথে সরাসরি কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু বর্তমান যুগে, যেখানে সার্বক্ষণিক ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন আর ইমেলের মাধ্যমে সবাই একে অপরের সাথে অবিরাম সংযুক্ত, চারদিকে শুধু তথ্যের অন্তহীন স্রোত আর কোলাহল। হ্যাঁ, আমরা তো সারাক্ষণই কানেক্টেড। তো সেখানে কি গিবসের মতো এমন গভীর, নিভৃত ও একাকী চিন্তার মাধ্যমে যুগান্তকারী কোনো বৈজ্ঞানিক বিপ্লব ঘটানো আজও সম্ভব? নাকি প্রযুক্তিগত এই নিরবচ্ছিন্ন সংযুক্তির যুগে আমরা সেই গভীর মনোযোগ আর ঘণ্টার পর ঘণ্টা একাকী মগ্ন থাকার ক্ষমতাই চিরতরে হারিয়ে ফেলেছি? সত্যি, এটা ভাবার মতো একটা বিষয় যে মেকানিক ট্রেনের ব্রেক নিয়ে কাজ করতে করতে মহাবিশ্বের গতির নিয়ম নতুন করে লিখতে পারেন। তার সেই গভীর মননশীলতা হয়তো ওই নিশ্ছিদ্র একাকিত্বেরই সবচেয়ে বড় উপহার ছিল। একদম তাই। হয়তো মাঝে মাঝে বিচ্ছিন্ন হওয়াই নতুন কিছু সৃষ্টির সবচেয়ে বড় শর্ত। অসাধারণ একটা আলোচনা হলো আজ এ পর্যন্তই। সোর্স ম্যাটেরিয়াল থেকে এই দুর্দান্ত যাত্রায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। বিজ্ঞানের গভীরে এমন আরও অনেক চমকপ্রদ অভিযানের জন্য আমাদের সাথেই থাকুন। বিদায়।